নমস্কার। আচ্ছা, একটা দিন, মাত্র ২৪ ঘন্টা। এই সময়ের মধ্যে দিয়ে কি পুরো বিশ্বকে এক ঝলকে দেখে নেওয়া সম্ভব? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক সেটাই করতে চলেছি। দিনটা হলো ১৪ই এপ্রিল ২০২৬। চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা হলো, একটা দিন আসলে আমাদের বিশ্ব সম্পর্কে কি বলতে পারে? মানে একদিকে হয়তো বড় বড় সম্মেলন হচ্ছে, আবার অন্যদিকে কোনো ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করা হচ্ছে। এই সব মিলিয়ে একটা দিনের তাৎপর্য ঠিক কতটা? আমরা দেখব কিভাবে এই আপাত দৃষ্টিতে আলাদা ঘটনাগুলো আসলে একই সুতোয় বাঁধা, আর আমাদের বর্তমান আর ভবিষ্যৎটা কি তুলে ধরে। তো চলুন সবার আগে বিশ্বমঞ্চের দিকে তাকাই। দেখব একদিকে যেমন কূটনৈতিক আলোচনা চলছে, তেমনি অন্যদিকে চলছে সামরিক মহড়া, মানে ডিলস আর ড্রিলস দুটোই একসাথে। দেখুন, ছবিটা বেশ ইন্টারেস্টিং। একই দিনে দুটো বিশাল আন্তর্জাতিক ঘটনা। একদিকে ব্রাজিলের রিও ডি জেনেরোতে বসেছে G20 ডিজিটাল ইকোনমি সামিটের আসর, আর অন্যদিকে আরব সাগরে ভারত আর ফ্রান্স চালাচ্ছে বরুণা ২০২৬ নামে নৌমহড়া। মানে ভাবুন একবার, একদিকে কথা হচ্ছে ভবিষ্যতের অর্থনীতি নিয়ে, আর অন্যদিকে জোর দেয়া হচ্ছে বর্তমানে নিরাপত্তার ওপর। দুটোই কিন্তু বিশ্বব্যাপী সহযোগিতারই দারুণ উদাহরণ। আচ্ছা, ওই G20 সামিটের ভেতরে ঠিক কি হচ্ছে চলুন একটু দেখি। মূল ফোকাসটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জন্য কিছু নৈতিক নিয়মকানুন তৈরি করা, আর সেই সাথে উন্নয়নশীল দেশগুলোতে কিভাবে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া যায় সেটাও একটা বড় আলোচনার বিষয়। আর হ্যাঁ, এখানে ভারত কিন্তু তার ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই মডেলটা তুলে ধরেছে। মানে ওই যে আধার বা ইউপিআই এর মতো জিনিসগুলো যা ডিজিটাল পরিষেবা একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সেটারই সাফল্যের গল্প। আর অন্যদিকে আরব সাগরের ছবিটা দেখুন, একেবারে অন্যরকম। ভারতের আইএনএস বিক্রমাদিত্য আর ফ্রান্সের শার্ল দ্য গোল এর মতো বিরাট বিরাট যুদ্ধজাহাজ একসাথে মহড়া দিচ্ছে। এর আসল উদ্দেশ্যটা হল ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা আরও মজবুত করা, আর তার সাথে সাথে দুই দেশের নৌবাহিনী অ্যান্টি সাবমেরিন যুদ্ধের কৌশল একে অপরের সাথে শেয়ার করছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো একদিকে যখন বিশ্বমঞ্চে ভারত তার জায়গা আরও পাকা করছে, ঠিক সেই সময় দেশের ভেতরেও কিন্তু ভবিষ্যতের ভিত তৈরি হচ্ছে। এমন কিছু প্রজেক্ট শুরু হচ্ছে যা সত্যিই গেম চেঞ্জার হতে পারে। আর তার মধ্যে একটা বিশাল খবর হল, ভারতের গুজরাতে উদ্বোধন হল এশিয়ার সবথেকে বড় গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের। এটা কিন্তু পরিবেশ বান্ধব বা ক্লিন এনার্জির দিকে ভারতের একটা অসাধারণ পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হল, এর প্রভাবটা ঠিক কতটা বড়? শুনলে অবাক হবেন। আশা করা হচ্ছে এই প্ল্যান্টটা প্রতি বছর প্রায় ১,০০,০০০ টন কার্বন নিঃসরণ কমাবে। ভাবা যায়? এটা সত্যিই একটা বিরাট সংখ্যা। ভারতের যে নেট জিরো টার্গেট আছে, মানে কার্বন নিঃসরণ একদম শূন্যে নামিয়ে আনার যে লক্ষ্য, সেই দিকে এটা একটা মস্ত বড় লাফ। ক্লিন এনার্জির পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকেও কিন্তু ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে। যেমন ধরুন পশ্চিমবঙ্গের কথা, সেখানে সবুজ সাথী প্রকল্পের একটা নতুন ধাপ শুরু হয়েছে। মনে আছে তো, এই প্রকল্পে ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার জন্য সাইকেল দেওয়া হতো। এখন সবুজ সাথী 4.0-তে সাইকেলের সাথে সাথে ডিজিটাল পড়াশোনার জন্য ট্যাবলেট আর ল্যাপটপও দেওয়া হচ্ছে। মানে ফিজিক্যাল অ্যাক্সেস থেকে ডিজিটাল অ্যাক্সেস। এটা কিন্তু গ্রামীণ শিক্ষার জন্য একটা দারুণ ব্যাপার। তো এতক্ষণ আমরা নীতি, কৌশল আর পরিকাঠামোর কথা বললাম। চলুন এবার ফোকাসটা একটু অন্যদিকে ঘোরানো যাক, মানুষের স্বপ্ন আর অদম্য চেষ্টার দিকে। বিজ্ঞান থেকে সাহিত্য, সব জায়গাতেই নতুন দিগন্ত খুলে যাচ্ছে। আর বিজ্ঞানের জগতে সবচেয়ে বড় খবরটা হল ISRO আর জাপানের JAXA একসাথে চন্দ্রযান-5 মিশনের ঘোষণা দিয়েছে। লক্ষ্যটা কি জানেন? চাঁদের যে দিকটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই না, মানে চাঁদের অন্ধকার দিক, সেখান থেকে প্রথমবারের মতো মাটি আর পাথরের নমুনা নিয়ে আসা। ভাবুন তো একবার, যদি সফল হয় তাহলে চাঁদে জলের অস্তিত্ব নিয়ে আমাদের ধারণাটাই হয়তো পুরোপুরি বদলে যাবে। আচ্ছা, এবার মহাকাশ থেকে সোজা সাহিত্যের দুনিয়ায়। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, আপনারা হয়তো নামটা শুনেছেন। এটা বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা পুরস্কার। প্রতি বছর ইংরেজিতে অনুবাদ হওয়া একটা অসাধারণ বইকে এই সম্মান দেওয়া হয়। আর গর্বের বিষয়টা হলো, এই বছর একজন ভারতীয় লেখক অমরেন্দ্র নাথ,
তার লেখা উপন্যাস দ্য সাইলেন্ট রিভারের ইংরেজি অনুবাদের জন্য এই পুরস্কারের লং লিস্টে জায়গা করে নিয়েছেন। মানে বিশ্বের সেরা বইগুলোর মধ্যে এটা প্রাথমিক মনোনয়ন পেয়েছে। এটা ভারতীয় সাহিত্যের জন্য বিশ্বমঞ্চে একটা বিরাট স্বীকৃতি, তাই না? সাহিত্য বিজ্ঞান তো হল, এবার চলুন একটু উত্তেজনা বাড়ানো যাক। সোজা চলে যাই খেলার মাঠে, যেখানে একটা অবিশ্বাস্য রেকর্ড তৈরি হয়েছে। শুধু এই সংখ্যাটা দেখুন, 28, মাত্র 28টা বল। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, আইপিএল 2026-এর দ্রুততম সেঞ্চুরিটা এসেছে মাত্র 28 বলে। আর এই অবিশ্বাস্য কাজটা করেছেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর এই একটা ইনিংসের পরেই কি হলো জানেন? সোজা আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা পাকা করে ফেললেন তিনি। একেবারে যাকে বলে স্বপ্ন সত্যি হওয়া। কিন্তু এই সমস্ত সাফল্য, এই সব অগ্রগতির গল্পটা তখনই সম্পূর্ণ হয় যখন আমরা আমাদের অতীতকেও মনে রাখি। তাই চলুন এবার একটু গতি কমিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে ইতিহাসের একটা পাতায় ফিরে যাই। 107 বছর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর এতগুলো বছর পেরিয়ে গেছে। এই সংখ্যাটা শুধু একটা সময় নয়, এটা একটা গভীর ক্ষতের প্রতীক, একটা মর্মান্তিক স্মৃতির ধারক। আমরা সবাই জানি 1919 সালের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের সেই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছিল। প্রতি বছর এই দিনটা আসে সেই শহীদদের স্মরণ করার জন্য। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটা একটা কালো অধ্যায়, যা আমরা কখনো ভুলতে পারব না। তাহলে এই পুরো দিনটাকে এক ফ্রেমে দেখলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, অতীতকে মনে রাখাটা আমাদের ভবিষ্যৎ গড়ার পথে ঠিক কতটা জরুরি? আজকের দিনের এই নতুন সব সাফল্য আর শতবর্ষ পুরনো সেই ঐতিহাসিক স্মরণ দুটোই পাশাপাশি রেখে দেখলে বোঝা যায় যে আমরা কোথা থেকে এসেছি আর কোন দিকে এগিয়ে চলেছি। এই দুয়ের মেলবন্ধনই হয়তো আমাদের আসল পরিচয়।